স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। অবশেষে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। এবারের প্রতিপাদ্য বহুমাত্রিক বাংলাদেশ। দুপুরে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অংশ নিচ্ছে কমপক্ষে 549টি প্রকাশনা প্রতিষ্ঠান। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে 81টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে অংশে 468টি প্রতিষ্ঠান স্টল পেয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চ সংলগ্ন গাছতলায় থাকছে লিটল ম্যাগাজিন চত্বর। শিশু চত্বরে থাকছে 63টি প্রতিষ্ঠান এবং 107টি ইউনিট। পবিত্র রমজান উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান অংশে তারাবি নামাজের ব্যবস্থাও থাকবে। আগামী 15 মার্চ পর্যন্ত শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা মেলা প্রাঙ্গণ। ছুটির দিনে মেলা চলবে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত। রীতি অনুযায়ী ভাষার মাসের প্রথম দিন বইমেলা শুরু হয় এবং সরকার প্রধান উদ্বোধন করেন। তবে চলতি বছর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে কয়েক দফা পিছিয়ে 26 ফেব্রুয়ারি শুরুর সিদ্ধান্ত হয়। মামলার কারণে বন্ধ থাকার পর গত বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষা আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বুধবার সচিবালয়ের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, ঢাকার 7 কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয়ের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। এদিকে বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি বিশ্লেষণ করা হচ্ছে। বুধবার দুপুর 1:30টায় সচিবালয়ে কেন্দ্রীয়ভাবে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। এ সময় সংবাদ সম্মেলনে জানানো হয়, এবছর 9টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট বৃত্তি পেয়েছে 68,768 জন শিক্ষার্থী। এর মধ্যে মেধাবৃত্তি 21,497 জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে 37,261 জন শিক্ষার্থী। মাদ্রাসা শিক্ষা বোর্ডে 22,360 জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে বৃত্তি পেয়েছে 208 জন। আমরা সবভাবে কাজ করব যেন। শিক্ষামন্ত্রী বলেন, খুব দ্রুতই প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের কাজ শুরু হবে। এর মধ্যে সরকারিভাবে শিক্ষার্থীদের 80% এবং বেসরকারি শিক্ষার্থীদের 20% পরীক্ষায় অংশ নিতে পারবে। এছাড়া প্রতি বছর ভর্তি ফি নেওয়া যাবে না। আদালতের এমন আদেশ কোনো প্রতিষ্ঠান অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে। এপ্রিল মাসের ফার্স্ট উইক অর্থাৎ আমাদের আগামী কোরবানি ঈদের আগেই আমরা প্রশ্নপত্র তৈরি করে এবং তাদেরকে পড়ালেখার সুযোগ দিয়ে গত বছরের বৃত্তি পরীক্ষাটি আমরা এই বছরে নিয়ে নেব। ঢাকার 7টি সরকারি কলেজ নিয়ে করা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রসঙ্গেও কথা বলেন শিক্ষামন্ত্রী। 7 কলেজ তড়িঘড়ি করেছে কি করেনি, এটা আমরা আবার একটা কমিটি করে এটাকে আমরা আবার পর্যালোচনায় আনতেছি। অতএব এগুলো আমাদেরকে সময় দেন। আমরা কয় তারিখে শপথ গ্রহণ করলাম। এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি হয়েছে তা এখনও বিশ্লেষণাধীন। পরে করণীয় ঠিক করা হবে। ট্যারিফ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে এখনই মন্তব্য করতে চান না তিনি। আপনারা দয়া করে এই বিষয়ে মন্তব্যের জন্য জোরাজুরি করবেন না। আমরা সবাই এখানে দেশের দরদি মানুষ, সবাই আপনারা আমার সামনে যারা আছেন, আমরা একটু অবস্থান গ্রহণের ক্ষেত্রে, আমাদের মন্তব্যের ক্ষেত্রে এই বিষয়ে একটু সতর্ক থাকি। এর আগে সকালে আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানান, জুলাই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবারগুলোর পুনর্বাসনের বিষয়ে খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কোনো রাজনৈতিক বিবেচনায় কেউ যেন পুনর্বাসনের তালিকা থেকে বাদ না পড়ে তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। কোনো রাজনৈতিক দলীয় পরিচয় বিবেচনাধীন হবে না। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। কক্সবাজার শহরের কলাতলী এলাকায় একটি গ্যাস ফিলিং স্টেশনে বিস্ফোরণের পর ছড়িয়ে পড়া আগুনে আশেপাশের ঘরবাড়ি এবং একটি গ্যারেজে থাকা বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। আগুনে দগ্ধ হয়েছেন অন্তত 10 জন। বুধবার রাত 9:30টার দিকে এন আলম এলপিজি নামের ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় পাম্পের ট্যাঙ্ক থেকে নির্গত হয়ে আগুন ধরে যায়। প্রথমে কর্মচারীরা বালু ও পানি ছিটিয়ে তার নিয়ন্ত্রণের চেষ্টা করেন, কিন্তু এক পর্যায়ে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে, আবার আগুন ধরে যায়। সেই আগুনে চারদিকে ছড়াতে থাকে। পরে সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের অন্তত 9টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় রাত 2:45টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিদগ্ধ 10 জনের মধ্যে 9 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। ঈদ উপলক্ষে ভিজিএফ চালের কার্ডকে কেন্দ্র করে মাগুরা পৌরসভার 8 নম্বর
ওয়ার্ডে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছেন। তাদের মধ্যে 10 জনকে মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, আসন্ন ঈদ উপলক্ষে পৌর এলাকার 8 নম্বর ওয়ার্ডে 300 জনের জন্য ভিজিএফ কার্ড বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়। বুধবার সকালে পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল হোসাইন ওই কার্ড বরাদ্দ সংক্রান্ত বিষয়ে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে যান। এ সময় আবুল হোসেন আবু নামে এক বিএনপি কর্মী এসে কেন তাকে মিটিংয়ে ডাকা হয়নি এ বিষয়টি তুলে ধরে কার্ডের অংশ দাবি করে তার তর্কে জড়িয়ে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে পরে সংঘর্ষের সূত্রপাত ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেশের বাইরের খবর। রাজনৈতিক লক্ষ্যের আড়ালে বেসামরিক হত্যাকাণ্ড কখনো গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় সময় বুধবার ইসরায়েল পার্লামেন্ট নেসেটে দেওয়া ভাষণে একথা বলেন তিনি। এই সময় ইসরায়েলের প্রতি ভারতের অটল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন মোদী। প্রথমবারের মতো কোনো ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে নেসেটে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভারতদের দৃঢ় বিশ্বাস ও আস্থার সঙ্গে ইসরায়েলের পাশে রয়েছে। তিনি 2023 সালে 7 অক্টোবর হামাসের প্রতিরোধ যোদ্ধাদের হামলাকে বর্বরতা বলে উল্লেখ করেন। যদিও ভাষণে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যা নিয়ে কোনো কথা বলেননি ভারতীয় প্রধানমন্ত্রী। আজ জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফার পরমাণু আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগেই ইরান সম্পর্কিত নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। রয়টার্স জানায়, বৃহস্পতিবার সকালে জেনেভায় ওমানের কূটনৈতিক মিশনে দুই দেশের গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হবে। পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট সংকট নিরসনের লক্ষ্যে দুই দেশ এই আলোচনায় বসছে। ইতিমধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিনিধি দল জেনেভায় পৌঁছেছে। আলোচনা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হাতের নাগালে, তারা কূটনীতিকে অগ্রাধিকার দিলেই এটা সম্ভব। অন্যদিকে আলোচনাকে সামনে রেখেই ইরানের 30 জনের বেশি ব্যক্তি বিভিন্ন প্রতিষ্ঠান ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। তাদের বিরুদ্ধে অবৈধ ইরানি পেট্রোলিয়াম বিক্রি এবং ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও উন্নত প্রচলিত অস্ত্র উৎপাদনের সহায়তার অভিযোগ আনা হয়েছে। এই ছিল এখনকার মতো। এরপর বেলা 12টায় দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া তথ্য বিনোদনের আরও খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।